মাই ডেইলি লেসনের চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি যে পঞ্চম পরিচ্ছেদটা আছে আমাদের, আর পৃষ্ঠা হচ্ছে 104 থেকে 116 পৃষ্ঠা। তো আজকে আমরা এই পঞ্চম পরিচ্ছেদ যে কল্পনা নির্ভর লেখা, এই বিষয়টা আমরা আজকে কভার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। তো আমরা শুরু করি। ক্লাসের শুরুতেই শিক্ষার্থীরা যে কাজটা করতে হবে, তোমাদের যে চোখ বন্ধ করে যে নিচের কয়েকটা কথাগুলো সেটা ভাবতে হবে। কেন ভাবতে হবে সেটা হচ্ছে, যদি ব্যাপারগুলো আসলে ঘটতো তাহলে তা দেখতে কেমন হতো। তো চলো আমরা একটু ভাবি। সেটা হচ্ছে, ধরো আমাদের ঘরে সবার ঘরে এমন একটা যন্ত্র আছে যেটা চালু করলে একটা দরজা মতো তৈরি হয়। হ্যাঁ, তারপর সেই দরজা দিয়ে আমরা ভিন্ন ভিন্ন স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারি। স্কুলে আগে যেমন সবাই হেঁটে বা বিভিন্ন যানবাহনে আসতাম, এখন আর সেভাবে না আসি, এই দরজা দিয়ে আসি। তো পরবর্তী যে বিষয়টা সেটা যদি আমরা দেখি, আবার এমন একটা যন্ত্র থাকলে কেমন হতো যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রাণীর ভাষা বুঝতে পারতাম। চিন্তা করো তো, মোবাইল ফোনের মতো যে একটা যন্ত্র হাতে নিয়ে আছো, সেটা যখনই কোনো প্রাণীর দিকে তাক করছো, অমনি এ প্রাণীর ডাক ভাষায় রূপান্তর করে দিচ্ছে। তো এবার চোখ খুলতে পারো শিক্ষার্থী বন্ধুরা, চোখ খুলে এবার তোমাদের যে মতামতটা জানাতে পারো। সেটা হচ্ছে যে, এমন অদ্ভুত ব্যাপার কেউ কখনো দেখেছো কিনা, না দেখলে কোথাও কি শুনেছো কিংবা পড়েছো কিনা তোমরা। তারপর পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মতামত জানাতে হবে। সেটা হচ্ছে, শুনলে কোথায় শুনেছো বা এমন কি ধরনের লেখা পড়েছো। এটা হতে পারে তোমার বইয়ে পড়েছো তুমি, তারপর অন্যের মুখে শুনেছো বা টিভি, মোবাইল, ইন্টারনেটে দেখেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে কারো কারো ঠাকুরমা জুলি যে প্রচলিত যে ভৌতিক কাহিনী, এই যে ঠাকুরমা জুলি আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ভৌতিক কাহিনী, তারপর হচ্ছে দেশি বিদেশি রূপকথা, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, তারপর হচ্ছে তোমার কমিক্স ইত্যাদি পড়ার যে অভিজ্ঞতা থাকতে পারে, বা কার্টুন, কমিক্স, সিনেমা, যে নাটক দেখার যে অভিজ্ঞতা থাকতে পারে, যেখানে বিভিন্ন ধরনের কাল্পনিক বিষয় আছে। তো আমরা পরবর্তী যে স্লাইডে চলে যাই। বিদেশি যে সুপার হিরো যে সিনেমা সম্পর্কে তোমরা কি জানো? তাহলে বলো তো, এই বিষয়গুলো বাস্তব না মিছেমিছি? আমরা আজকে মানব সৃষ্ট কাল্পনিক ধারণা বলে সাধারণভাবে প্রতিষ্ঠিত শুধুমাত্র তা নিয়ে আলোচনা করব। ঠিক এরকম তোমাদের পাঠ্য বইয়ে আমরা ও ক্র্যাপ নেবুলা লেখাটিও অমন একটি কাল্পনিক রচনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা, যে আমরা ও ক্র্যাপ নেবুলা, আজকে যে আমাদের পাঠ্য বইয়ে যে আমাদের পাঠটা আজকে, সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা। তো শুরু করব আমরা যে কল্পনা নির্ভর লেখা মোহাম্মদ জাফর ইকবালের, বাংলাদেশে একজন জনপ্রিয় লেখক। তার জন্ম হচ্ছে 1952 সালে। তিনি কিশোর উপযোগী প্রচুর সংখ্যক গল্প, উপন্যাস যে লিখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্যার যে মোহাম্মদ জাফর ইকবালের ছবি এখানে। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। তারপর আরেকটু আমরা দেখে নেব তার জন্ম, যে এক নজরে তার যে কিছু যে তথ্যগুলা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 23শে ডিসেম্বর 1952 সালে, বয়স হচ্ছে 71, সিলেট, বাংলাদেশ। পেশা হচ্ছে তিনি একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ, জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্বও বাংলাদেশি। তো তিনি যে ধরনের বই লিখে থাকেন, ধরনটা হচ্ছে গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী। তারপর উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তারপর মেরিল প্রথম আলো যে পুরস্কার। তো দাম্পত্য সঙ্গী যে ওনার স্ত্রী যে ডক্টর ইয়াসমিন হক, তারপর যে সন্তান নাবিল ইকবাল, তারপর পুত্র, তারপর একটা কন্যা আছে ইয়াসিম ইকবাল। তো আমরা সবাই জানি যে আত্মীয় হচ্ছে হুমায়ুন আহমেদ, হচ্ছে যে ডক্টর যে মোহাম্মদ জাফর ইকবালের যে আপন ভাই। তারপর আরেকজন আছেন, সেটা হচ্ছে আহসান হাবিব। তো মোটামুটি এটা হচ্ছে এক নজরে যে স্যার মোহাম্মদ জাফর ইকবালের সম্পর্কে। তারপর যদি আমরা একটু দেখি আরো, যেমন তার যে ওনার যে
গল্প উপন্যাস লিখেছেন, যেমন প্রথম যে সেটা হচ্ছে টিপু নাম্বার 2। হ্যাঁ, আমরা অনেকেই শুনেছি অথবা দেখেছি এই যে টিপু নাম্বার 2। এই টিপু নাম্বার 2 যখন বাংলাদেশে এইটা ফিল্ম আকারে যখন রিলিজ হয় তখন খুব সারা একটা পড়ে এটা। তারপর হচ্ছে আরেকটা বই আছে আমার বন্ধু রাশেদ, এই যে আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে। তারপর তার লেখা বইয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেমন যে ক্রোপোটনিক সুখ দুঃখ। এই শব্দটা খুব কঠিন একটা শব্দ বলে মনে হচ্ছে আমার, ক্রোপোটনিক সুখ দুঃখ। যে এই বইটা একটা যে বিজ্ঞান কল্পকাহিনীর উপরে লেখা, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের। তারপর আরেকটা বই হচ্ছে ট্রিনিটি রাশিমালা। হ্যাঁ, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই বইটাও কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপরে এই বইটা লেখা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রজেক্ট নেবুলা। এই যে আরেকটা হচ্ছে এটাও কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপরে লেখা, প্রজেক্ট নেবুলা। তো এই বইগুলো হচ্ছে মোটামুটি এই যে উল্লেখযোগ্য, তার যে বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো অনেকগুলোর মধ্যে এই বইগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো আমরা এবারে আমাদের পাঠ্য বইয়ে যে আমাদের পাঠটা সেটা আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে যে আমরা ও ক্রেব নেবুলা। তো আমরা বলতে কি বুঝছি? আমরা সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা কি, এই যে ফল আমরা সবাই চিনি এই ফলটা। তারপর হচ্ছে ক্রেব নেবুলা, সেটা হচ্ছে একটা নীহারিকা আমাদের মহাকাশে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে মহাকাশে একটা নীহারিকা। তো তারপর আরেকটু যদি আমরা যদি দেখি যে আমরা ও ক্রেব নেবুলা, এইটা যে শিরোনামটা, হ্যাঁ, যে বইয়ের শিরোনাম আমরা ও ক্রেব নেবুলা দুটি ভিন্ন জগতের প্রতিনিধিত্ব করে। আমরা একটি ফল যা সাধারণত আমাদের পরিচিত এবং পৃথিবী একটি প্রাকৃতিক উপাদান। অন্যদিকে ক্রেব নেবুলা মহাকাশে একটি বিখ্যাত নেবুলা বা গ্যাস বা ধূলিকণা দিয়ে গঠিত বিশালাকার মেঘ, যা একটি সুপারনোভার অবশিষ্টাংশ। এই দুটি নাম একসাথে ব্যবহার করে যে লেখক পৃথিবী এবং মহাকাশের মধ্যে সম্পর্ক, ভিন্নতা এবং বৈচিত্র্যকে প্রতিফলিত করেছেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো যে অর্থটা। আমরা যদি শুরু করি, যে ব্যাপারটা শুরু হয়েছে সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, রঞ্জুর বয়স তখন 4। তার আব্বা আম্মা ভাবলেন সে এখন বড় হয়ে গেছে, তার আলাদা করে ঘুমানো উচিত। বড় বোন শিউলির ঘরে তার জন্য ছোট খাট দেওয়া হলো। সেখানে রইল রংচকে সঙ্গে চাদর আর ঝালর দেওয়া বালিশ। তো ঝালর দেওয়া বালিশটা আমরা একটু দেখে নেব। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এইটাকে আমরা বলছি হচ্ছে যে ঝালর দেওয়া বালিশ। মাঝরাতে ঘুম ভেঙে গেলে যেন একা একা না লাগে, সেই জন্য মাথার কাছে রইল তার প্রিয় খেলনা ভাল্লুক। তো এইভাবে থাকে এই যে খেলনা ভাল্লুকে ছবিটা। গভীর রাতে আম্মা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি পাইয়ে হেঁটে চলে এসেছে। আম্মা জিজ্ঞেস করেন, কি হলো, ঘুম থেকে উঠিয়ে এলি যে? তারপর হচ্ছে রঞ্জু তার আব্বা আম্মার মাঝখানে শুতে শুতে বলল, ভাল্লুকটা ঘুমাতে দেয় না। আম্মা চোখ কপালে তুলে বললেন, খেলনা ভাল্লুক তোকে ঘুমোতে দেয় না? না, যখনই ঘুমোতে যাই খামচি দেয়। রঞ্জু হাতের হাঁটা গুটিয়ে দেখাল, এই দেখো। তো আম্মা দেখলেন আঁচড়ের দাগ। তো সে তার মাকে, এই যে রঞ্জু তার মাকে এইভাবে হাতটা যে খুলে দেখালো, এই যে দেখো যে আঁচড়ের দাগ। হ্যাঁ, তো বিকেলবেলা পাশের বাসার ছোট্ট মেয়েটি পুতুল কেড়ে নিতে গিয়ে খামচি খেয়েছিল, নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, মাঝরাতে সেটা নিয়ে রঞ্জুর সাথে কথা বলার চেষ্টা করলেন না। তারপর হচ্ছে পরদিন তার বিছানায় খেলনা ভাল্লুকটা সরিয়ে সেখানে ছোট্ট একটা কুল বালিশ দেওয়া হলো। কিন্তু আবার মধ্যরাতে দেখা গেল রঞ্জু গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে। আম্মাকে দেখে ঘুম থেকে উঠিয়ে নিজের জন্য জায়গা করতে করতে বলল, খুব দুষ্টুমি করছে। তারপর যদি দেখি আমরা কে, তো প্রশ্ন করছে ময়ূরটা কোন ময়ূর? ওই যে দেয়ালে। হ্যাঁ, তারপর আম্মার মনে পড়লো সেই ঘরে দেয়ালে শিউলি একটা ময়ূর ছবি পোস্টার লাগিয়ে রেখেছে। বললেন, সেটা তো ছবি। রঞ্জু মাথা নাড়ল, ছবি ছিল। রাত্রিবেলা ছবি থেকে বের হয়ে এসে পায়ে ঠোকর দেয়। এই যে পায়ে এইভাবে নাকি ঠোকর দেয়, যে ছবিটা দেখানোর চেষ্টা করছি আমি শিক্ষার্থী বন্ধুরা। তারপর হচ্ছে এই দেখো আমার বুড়ো আঙ্গুলে ঠোকর দিয়েছে। তারপর হচ্ছে অন্ধকারে আম্মা রঞ্জুর পায়ের নখ বা ময়ূরের কাজকর্ম দেখার উৎসাহ অনুভব করলেন না, রঞ্জুকে পাশে শোয়ার জায়গা করে দিলেন। ব্যাপারটা এইভাবে শুরু হয়েছে। প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেদে বসে। হ্যাঁ, সে প্রয়োজনে খুব যে গল্পটা ফেদে বসে এইভাবে বলছে এখানে। তারপর আব্বা বললেন, ছোট মানুষ সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে, বড় হলে ঠিক হয়ে যাবে। তারপরে অংশটা আমরা যদি দেখি,
যতদিন যেতে থাকলো রঞ্জুর বানিয়ে গল্প বলার অভ্যাস আরো বেড়ে যেতে লাগলো। বছর খানেক পরে রঞ্জুকে নিয়ে সমস্যা আরো বেড়ে গেল, কারণ তখন হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়া আরম্ভ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সায়েন্স ফিকশনের বই এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, তারপর সায়েন্স ফিকশনের উদ্ভট কাহিনী পড়ে তার মাথাটা পুরোপুরি বিগড়ে গেল। আগে বানিয়ে বানিয়ে সে যেসব গল্প বলতো সেগুলো তবু কোনো না কোনো ভাবে সহ্য করা যেত, কিন্তু আজকাল যেগুলো বলে সেগুলো আর সহ্য করার মতো নয়। রঞ্জু এই গল্প বলার রোগের সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে তার বোন শিউলি। তো বড় বোনেরা সাধারণত নানাভাবে ছোট ভাইদের উৎপাত করে থাকে, কিন্তু শিউলি মোটেও সেরকম করে না। সে ধৈর্য ধরে রঞ্জুর যে গল্প শুনতো, গল্পে যেখানে বিস্ময় প্রকাশ করার কথা সেখানে বিস্ময় প্রকাশ করতে, যেখানে দুঃখ পাওয়ার কথা সেখানে দুঃখ পেতে, যেখানে খুশি হওয়ার কথা সেখানে খুশি হইতো। তারপর যদি দেখি আমরা, গল্প শুনে সে কখনো বিরক্ত হতো না, এবং যতই আজগুবি হোক না কেন সবসময় সে এমন ভান করতো যেন সেই গল্পটা বিশ্বাস করছে। তারপরে অংশটা হচ্ছে, আমরা যদি দেখি, রঞ্জুর সায়েন্স ফিকশনের প্রতি বাড়াবাড়ি প্রীতি জন্ম নেওয়ার পর শিউলির জন্য গল্পগুলো হজম করা কঠিন হয়ে পড়তে শুরু করলো। প্রায় প্রতিদিনই রঞ্জু এসে মহাকাশে কোনো এক আগন্তুকের কথা বলতে লাগলো। তো আগন্তুক হচ্ছে আমরা যেটা বলি যে মহাকাশে এলিয়ান, সেটাকে আমরা বলছি শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমরা এলিয়ানের একটা কাল্পনিক একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে পাশে হচ্ছে তার যে মহাকাশ যানটা। তারপর হচ্ছে কোনোদিন সেই আগন্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে। তো ব্ল্যাক হোল বলতে আমরা যেটা বুঝি, জানি অনেকেই, যে মহাকাশে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্ল্যাক হোলের যে ছবিটা, এই ব্ল্যাক হোলের ভিতর দিয়ে গেলে সময়টা কিন্তু আমাদের স্থির হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী যে পরের ক্লাসগুলোতে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ব্ল্যাক হোল বিষয়টা কি। তারপর হচ্ছে তার কাছে কাগজ কলম ছিল না বলে লিখে রাখতে পারেনি। লিখে রাখতে পারলে পৃথিবী হইচই শুরু হয়ে যেত। কোনোদিন একটা ফ্লাইং শসা থেকে বিটকুতে কোনো প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করতে চেষ্টা করেছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে ফ্লাইং শসা, সেটাও কিন্তু এলিয়েন। আমরা আগন্তুকের অর্থ বলছে যে এলিয়েন, আর ফ্লাইং শসা অর্থটাও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এলিয়েন, যে ভিন্ন গ্রহ থেকে মহাকাশ থেকে আসা কোনো এলিয়েন। তারপর হচ্ছে আমরা যদি দেখি, আর সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেছে। আবার কোনোদিন স্কুল থেকে ফেরার পথে একটা জারুল গাছের নিচে চতুষ্কোণে একটা উজ্জ্বল আলো দেখে সেখানে উঁকি মারতে ভিন্ন একটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ঝলক দৃশ্য দেখে এসেছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে হচ্ছে ইউনিভার্সাল, মানে ইউনিভার্স যেটা বলি মহাকাশ, সেটা এই যে আমরা এখানে অনেকগুলো গ্যালাক্সি ছবি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তারপর হচ্ছে একদিন রঞ্জু এসে শিউলিকে খুব উত্তেজিত গলায় বলল, আপু যা একটা কাণ্ড হয়েছে। শিউলি চোখে মুখে যথেষ্ট আগ্রহ ফুটিয়ে বলল, কি হয়েছে? আমরা একটু দেখি তারপরে অংশটা। ফুটবল খেলে ফিরে এসেছি, দেরি হয়ে গিয়েছিল বলে নতুন যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে তার ভিতর দিয়ে শর্টকাট পাচ্ছি। মাঝামাঝি জায়গাটা যেখানে ইটগুলো সাজিয়ে রেখেছে সেখানে আসতে হঠাৎ একটা রোবট বের হয়ে এলো। তো এইরকম একটা রোবট যে রঞ্জুর সামনাসামনি পড়েছে আর কি। তারপর হচ্ছে শিউলি চোখ বড় বড় করে বলল, রোবট? চকচকে স্টেনলেস শরীর, মাথার দুই পাশ থেকে আলো বের হচ্ছে, চোখগুলো সবুজ। আমাকে দেখে হাত তুলে নাকি সরে বলল, এই ছেলে কোথায় যাও? তারপর শিউলি হাসি গোপন করে বলল, তাই নাকি? আমি জানতাম শুধু পেতনিরা নাকি স্বরে কথা বলে, রোবটরা তাহলে নাকি স্বরে কথা বলে? রঞ্জু মাথা নেড়ে বলল, তাই তো দেখলাম। আমি ভয়ে ভয়ে বললাম, বাসায় যাই। রোবটটা বলল, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? মানে আস্তে আস্তে করে এখানে এই লেখার এই ধরনের উদ্দেশ্য হচ্ছে, রোবটটা বলল, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? এভাবে কিন্তু পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা। তারপর অংশটা যদি আমরা যদি একটু দেখি, আমি বললাম, কি উপকার? তখন সেটা বলল, তার নাকি ভীষণ খিদে পেয়েছে। আমি তো অবাক, রোবটের আবার খিদে পায় নাকি? তখন রোবটটা আমাকে বলল, তাদের যখন খিদে পায় তখন তাদের ব্যাটারি খেতে হয়, মোটা মোটা ডি সাইজের ব্যাটারি। তো আমরা একটু ডি সাইজের ব্যাটারিটা একটু দেখবো। এইটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে বড় সাইজের যে ব্যাটারিটাকে আমরা বলছি যে ডি সাইজের ব্যাটারি। শিউলি বিস্ময়ের ভান করে বলল, তাই নাকি? রঞ্জু মাথা নাড়ল, তুই ব্যাটারি কিনে দিলি? দোকান থেকে 2 ডজন ব্যাটারি কিনে দিয়ে এলাম, আর আমার সামনে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল। ব্যাটারি কেনার পয়সা পেলি কই? রোবটটা দিল, তার কাছে সব দেশের টাকা আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমরা পৃথিবীর অনেক দেশের কারেন্সি অথবা টাকা এখানে দেখতে পাচ্ছি।
তারপরে অংশটা যদি আমরা দেখি, শিউলি হাসি গোপন করে বলল, তুই যে রূপটা এত বড় উপকার করলি, সে তোকে কিছু উপহার দিল না? রঞ্জু মন মনে হয় বলল, দিয়েছে। কি দিয়েছে? রঞ্জু পকেট থেকে কয়েকটা তেঁতুলের বিচি বের করে বলল, এইগুলো তেঁতুলের বিচি। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেঁতুল, এটা তেঁতুলের বিচি। এগুলো দেখলে মনে হয় সাধারণ তেঁতুলের বিচি, কিন্তু আসলে এর থেকে যে গাছ বের হয় সেটা থেকে ক্যান্সারের ওষুধ বের করা যাবে। শিউলি গম্ভীর গলায় বলল, তাহলে এগুলো যত্ন করে রাখিস, আবার হারিয়ে না যায়। হ্যাঁ, রাখবো। রঞ্জু তখন তেঁতুলের বিচি খুলে তার ছোট বাক্সটা মাঝে গুছিয়ে রাখলো। তারপরে অংশটা যদি দেখি, এর কয়েকদিন পরের কথা, আম্মা নানাকে একটা চিঠি লিখেছেন। পৃথিবীর প্রায় সব মানুষ যখন বল পয়েন্ট যে কলম দিয়ে লিখছে, তখন আম্মা কোনো একটা বিচিত্র কারণে ফাউন্টেন পেন ছাড়া লিখতে চান না। তো আমরা একটু দেখে নিব। এই যে এখানে বল পয়েন্ট যে কলমটা, সেটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে বল পয়েন্ট পেন যেটা বলছে, আর ফাউন্টেন পেন হচ্ছে এই যে শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চিনো না। এইটা হচ্ছে আমরা ফাউন্টেন পেন বলি, যেটা আগে আমাদের দেশে প্রচলিত ছিল, এখন খুব একটা বেশি নাই ব্যবহার। তারপর হচ্ছে চিঠি লিখতে লিখতে হঠাৎ আম্মার ফাউন্ট পেনে কালি শেষ হয়ে গেল। আম্মা রঞ্জুকে ডেকে বলেন, কালির দোয়ারটা নিয়ে আইতো। তো আমরা একটু কালির দোয়ারটা, এই যে এই ফাউন্টেন পেনটা কিন্তু কালি যখন শেষ হয়ে যায়, এখান থেকে এই যে কালির দোয়ার যে এটা বলছি, এখান থেকে কিন্তু কালি নিয়ে আবার লেখা যায়। হ্যাঁ, তো রঞ্জুর দোয়ারটা নিয়ে আসছিল, আর ঠিক তখন কোনো কারণ নেই, কিছু নেই। হঠাৎ করে সে হুচুট খেলো, সাথে সাথে হাত থেকে কালির দোয়ার ছিটকে গেল উপরে। তারপর আছড়ে পড়লো নিচে। আর কিছু বোঝার আগে দোয়ার ভেঙে 100 টুকরো হয়ে মেঝেতে কার্পেট কালি ছড়িয়ে একটা বৃত্তি খিচি অবস্থা হলো আর কি। হ্যাঁ, আম্মা তখন এমন একটা রেগে বললেন যে সে আর বলার মতো না। রঞ্জুকে বকতে বকতে আম্মা তার 12টা বাজিয়ে ছাড়লেন। এমন এমন কথা বলেন যেন রঞ্জু মনে হতে লাগলো যে বেঁচে থাকা বুঝি কোনো অর্থ হয় না। খানিকক্ষণ সে ফ্যাকাশে করে কাঁদলো, তারপর সে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। এভাবে সে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। তারপর অংশটা হচ্ছে নির্জন ছাদ, পাশে কয়েকটি নারকেল গাছ। বাতাসে তাদের পাতা ঝিরঝির করে নড়ছে। আকাশে মাঝে মাঝে অর্ধেকটা চাঁদ, তাতেই চারদিকে আলো হয়ে আছে। ছাদে এসে রঞ্জুর মনটা একটু শান্ত হইল। এরকম সময় রঞ্জুর মনে হলো পিছনে কেমন জানি এক ধরনের শোষ আওয়াজ হচ্ছে। একটু অবাক হয়ে পিছনে ঘুরে সে যেটা দেখলো, তাতে তার সমস্ত শরীর শীতল হয়ে গেল। গলা ফাটিয়ে এবার চিৎকার করে দেবে কারো সে অনেক কষ্টে নিজেকে শান্ত করে রাখলো। রঞ্জু দেখলো তার পেছনে দুই মানুষ সমান উঁচু জায়গাতে গুলন্তন একটা মহাকাশ যান ভাসছে। হ্যাঁ, এই যে গুলমতন, হ্যাঁ, একটা মহাকাশ যান ভাসছে, এই ধরনের একটা মহাকাশ যান। তারপরে সেটি বিরাট বড়, হ্যাঁ, প্রায় পুরো ছাদ জুড়িয়ে আছে। ঠিক নিচে একটা গোল গর্তের মতন, সেখান থেকে নীল আলো বেরিয়ে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের একটা মহাকাশ যান থেকে এই যে মাঝখান থেকে নীল আলো বেরিয়ে আসছে। তারপর হচ্ছে মহাকাশযানটি প্রায় নিঃশব্দ, শুধু হালকা একটা শোঁ আওয়াজ খুব কান পেতে থাকলে শোনা যায়। রঞ্জু নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। প্রথমে মনে হলো সে বোধহয় পাগল হয়ে গেছে। পুরোটা একটা দৃষ্টি বিভ্রম। হ্যাঁ, তো দৃষ্টি বিভ্রম অর্থ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই যে চোখের ভুল। হ্যাঁ, যেটা আমরা বলি এটা একটা কঠিন শব্দ, যেটা অর্থ হচ্ছে চোখের ভুল। আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এই ছবিটার দিকে তাকাও, তাহলে তোমাদের চোখের ভুল সেটা কিন্তু অনেকভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু ভালো করে তাকালো, সে বুঝতে পারলো এটা দৃষ্টি বিভ্রম নয়, সত্যি সত্যি দেখছে। কি করবে বুঝতে না পারে সে মুখ হা করে তাকিয়ে রইল। তারপর হচ্ছে একটু পরে নীল আলোতে হঠাৎ একটা আবছা ছায়া দেখতে পাই। হ্যাঁ, তারপর ছায়াটা বিলবিল করে নড়তে থাকে। তারপর হঠাৎ সেটা স্পষ্ট হয়ে যায়। তো মনে হতে থাকে অনেক দিন না খেয়ে একটা মানুষ শুকিয়ে কাঠি হয়ে গেছে। শুধু মাথাটা না শুকিয়ে আরো বড় হয়ে গেছে। সেখানে গুলগুল চোখ, নাক নেই, সেখানে যে দুটি গর্ত। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, ছবিটা হচ্ছে এরকম। তো মুখের জায়গায় গোল একটা ফুটো দেখে মনে হয় বুঝি খুব অবাক হয়ে তাকিয়ে আছে। তো প্রাণীটি কিলবিল করতে করতে একটা শব্দ করলো। শব্দটি অদ্ভুত, শুনে মনে হয় একজন মানুষ হাঁচি দিতে গিয়ে থেমে গিয়ে কেশে ফেলেছে। রঞ্জু কি বলবে বুঝতে না পারে বলল, ওয়েলকাম জেন্টলম্যান। হ্যাঁ, তো কেন জানি তার ধারণা হলো ইংরেজিতে কথা বললে সেটা এই প্রাণী ভালো বুঝতে পারবে। প্রাণীকে তখন হঠাৎ করে পরিষ্কার বাংলায় বলল, শুভ সন্ধ্যা যে মানব শিশু। তারপর রঞ্জু অবাক হয়ে বলল, তুমি বাঙালি? তারপর হচ্ছে প্রাণীটা বলল, না আমি বাঙালি নই, তবে তোমার গ্রহে যে কোনো মানুষের ভাষায় কথা বলতে পারি। এই দেখো বলে প্রাণীটা পরিষ্কার চাটকাইয়া ভাষা বলল। হ্যাঁ,
তো আমরা একটু চাটগাঁয়া ভাষাটা একটু আমরা একটু বলার চেষ্টা করি, তোমরা একটু ভালোভাবে শুনবে। হ্যাঁ, তো এখানে যেটা বলা আছে, আষাঢ় বজা কুড়ার বজা প্রতি আড়ত বেচি, বাজার গড়ি বাড়ি আইলে হিসাব লয় তোর চাচি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু তোমরা অনেকেই বুঝো, এখানে চট্টগ্রাম এলাকায় তোমরা যারা আছো, তোমরা আশা করি শুনেই বুঝে ফেলেছো। তো আমরা একটু চট্টগ্রামের বাইরে যারা শিক্ষার্থী বন্ধুরা আছে, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে মানে আমি আলাদা করে যেটা অর্থ দিয়ে আমি দেখানোর চেষ্টা করব এখন। তো সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে আষাঢ় বজা, হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা শব্দ আছে কুড়ার বজা, তারপর হচ্ছে ফতি, তারপর হচ্ছে আড়ত বেচি, তারপর হচ্ছে বাজার গড়ি আইলে হিসাব লয় তোর চাচি। হ্যাঁ, তো সেটা যদি আমরা যদি একটু দেখি, এখানে বলা হচ্ছে আষাঢ় বজা অর্থ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা হাঁসের ডিম, তারপর হচ্ছে কুড়ার বজা অর্থ হচ্ছে মুরগির ডিম। হ্যাঁ, এই যে মুরগির ডিম। তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে ফতি। ফতি মানে হচ্ছে সাথে, একত্রে অথবা নিয়ে, এটাকে বুঝায়। হ্যাঁ, তারপর হচ্ছে আড়ত। আড়ত মানে হচ্ছে হাটে বা বাজারে। তারপর হচ্ছে বেচি মানে হচ্ছে বিক্রি করি। হ্যাঁ, তারপরে শব্দটা হচ্ছে বাজার গড়ি। বাজার গড়ি যে অর্থটা হচ্ছে সেটা বাজার করি আর কি। হ্যাঁ, এখানে প্রায় একই রকম, যে গড়ি এখানে করি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বাড়িতে আইলে, এটার অর্থ হচ্ছে বাড়িতে আসলে। হ্যাঁ, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে হিসাব লয়, মানে হচ্ছে হিসাব নেই। তারপর হচ্ছে তোর চাচি মানে হচ্ছে তোমার চাচি। হ্যাঁ, অর্থাৎ কথোপকথনটা হচ্ছে চাচা ও ভাতিজা, যে দুজনের মধ্যে, চাচা ভাতিজাকে বলছে, এটা হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম নিয়ে হাটে বিক্রি করি, বাজার করে বাড়িতে আসলে তোমার চাচা আমার কাছ থেকে হিসাব নেই। তো অর্থটা হচ্ছে এইটা। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো হয়তোবা যারা বুঝতে পারো নাই তারা মনে হয় একটু হাসাহাসি করছো। হ্যাঁ, তো যেটা লেখা আছে আমরা একটু বলার চেষ্টা করেছি। একটু আরেকবার আমি যদি চাটগাঁয়া ভাষায় যদি আরেকবার যদি বলার চেষ্টা করি যে এটা অ্যাকসেন্টটা কিরকম হবে আর কি, এই ল্যাঙ্গুয়েজটা। তা আষাঢ় বজা কুড়ার বজা ফটি আটত বেচি, বাজার করি বাড়িতে আইলে হিসাব লয় তোর চাচি। তো এটা হচ্ছে যে চাটগাঁয়ার যে ভাষার যে অ্যাকসেন্টটা সেটা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখান থেকে যে শব্দটাগুলো আছে সেইগুলো তোমরা এই যে নোটগুলো এইভাবে নিয়ে নিতে পারবে। হ্যাঁ, তারপর যদি আমরা যদি দেখি যে ফ্লাইং শসা এবং তার রহস্যময় যে প্রাণী দেখে রঞ্জু যত অবাক হয়েছিল, তার মুখে চাটগাঁয়ের কথা শুনে সে তার থেকে বেশি অবাক হয়ে গেল। কিন্তু সাথে সাথে আরো একটা ব্যাপার ঘটলো, তার ভেতরে একটা ভয়টা পুরোপুরি দূর হয়ে গেল। সে খুব করে একটু হেসে ফেলে বলল, তোমার নাম কি? তারপর যেটা বলছে যে তোমাদের মতো আমাদের নামের প্রয়োজন হয় না, আমরা এমনিতেই পরিচয় রাখতে পারি। রঞ্জু বলল, আমার নাম রঞ্জু, তোমাকে দেখে আমার খুব মজা লাগছে। কেন? আমার তো সায়েন্স ফিকশন পড়তে খুব ভালো লাগে তাই। তারপর হচ্ছে প্রাণীটি কাশির মতো একটা শব্দ করে বলল, সায়েন্স যে ফিকশন হচ্ছে গাঁজাখুরি, তো তুমি সায়েন্স ফিকশন পড়ো না? আমাদের কিছু পড়তে হয় না, আমরা এমনিতেই সব জানি। সত্যি? হ্যাঁ সত্যি। আমরা তোমার কাছে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমাদের এক্ষুনি ক্র্যাপ নেবুলাতে ফিরে যেতে হবে। মানে হচ্ছে ওই যে আমরা শুরুতে ছবিটা দেখেছিলাম, হচ্ছে মহাকাশে যে একটা নীহারিকা, ক্র্যাপ নেবুলাতে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের ফুয়েল ট্যাঙ্কে একটা লিক হয়েছে, সেটা সরানোর সময় নেই, তুমি সেই জন্য আমাদের সাহায্য করবে। তো রঞ্জু অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুমি, কিভাবে? তোমার বাম পকেট একটা চুইংগাম আছে, হ্যাঁ, সেটা এই যে চুইংগামের ছবি দেখতে পাচ্ছি আমরা, সেটা চিবিয়ে নরম করে দাও, আমাদের ট্যাঙ্কের লিকটাতে সেটা লাগিয়ে নেব। তারপর হচ্ছে রঞ্জু অবাক হয়ে গেল। সত্যি সত্যি তার পকেটে চুইংগামে একটা স্টিক আছে, সেটা মুখে পুরে চিবিয়ে নরম করে মুখ থেকে বের করে প্রাণীটার দিকে এগিয়ে দেয়। প্রাণীটা বলল, আরো কাছে এসো, আমি এই নীল শক্তি, এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে নীল রঙের এই যে নীল শক্তি, বলয় থেকে সে কিন্তু বের হতে পারে না, সেটা বলছে আর কি। রঞ্জু আর একটু এগিয়ে গেল। প্রাণীটা তখন তার তুলতুলে নরম হাত দিয়ে চুইংগামটা নিয়ে বলল, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে রঞ্জু বলল, এখন তোমরা যাবে? হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করেছো বলে আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। রঞ্জু কাপা গলায় বলল, কি উপহার? আমরা যেখানে থাকি সেই ক্যাবনে বলে একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি আছে। তো এটা একটা কঠিন শব্দ শিক্ষার্থী বন্ধুরা, ত্রিমাত্রিক প্রতিচ্ছবি। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে ত্রিমাত্রিক যে প্রতিচ্ছবিটা হচ্ছে
যে ৩ মাত্রা, হ্যাঁ? যেখানে আমরা যে ৩ মাত্রা বলতে যেটা বোঝায় হচ্ছে দৈর্ঘ্য, যে প্রস্থ, উচ্চতা থাকলে আমরা ত্রিমাত্রিক যে ছবি সেটাকে বলি। তারপর হচ্ছে তোমাদের গ্রহতে পেয়েছি, আমরা অনেকগুলো নিয়ে যাচ্ছি আমাদের বাসস্থানে, তোমাদের দিয়ে যাচ্ছি একটা, হাত বাড়াও। উত্তেজনায় রঞ্জুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা হলে সে হাত বাড়িয়ে দেয় এবং সেখানে গোল মতন একটা জিনিস এসে পড়লো। প্রায় সাথে সাথে নীল আলোটা ভেতরে ঢুকে যায় এবং ফ্লাইং শসার যে জিনিসটা ঘুরপাক খেতে খেতে উপরে উঠে যেতে থাকে। রঞ্জু অবাক হয়ে তাকিয়ে দেখলো সেটা ছোট হয়ে আকাশে মিলে যাচ্ছে। তো গোলাকার জিনিসটা হাতে নিয়ে সে সিঁড়ির দিকে ছুটে যায়, সিঁড়ির আলোতে জিনিসটা ভালো করে দেখলো এবং সবিস্ময়ে আবিষ্কার করলো সেটা একটা আমড়া। সাথে সাথে তার মনে পড়লো আমরা আটিটা আসলে সত্যি ক্রেব নেবলের মতো দেখতে। মহাকাশে এক বিচিত্র প্রাণী তার সাথে এরকম ফাজলামি করবে, কে জানতো। তারপর হচ্ছে রঞ্জু যে হতচকিতের মতো নিজের ঘরে এসে ঢুকলো। শিউলি তাকে দেখে এগিয়ে এসে, কিরে রঞ্জু, তুই কোথায় ছিলি? খুঁজে পাচ্ছিলাম না। রঞ্জু নিচু গলায় যে বলল, ছাদে। তো ছাদে একা একা কি করছিলি? রঞ্জু খানিকক্ষণ শিউলির দিকে তাকিয়ে বলল, তারপর বলল, কিছু না, কিছু না। না। শিউলি একটু অবাক হয়ে রঞ্জুর দিকে ঘুরে তাকালো, তাকে ভালো করে দেখলো, তারপর জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে? এরকম করে তাকিয়ে আছিস কেন? তারপর কিরকম করে? হ্যাঁ, মনে হচ্ছে তুই বুটটুত কিছু একটা দেখেছিস। রঞ্জু কিছু বললো না। শিউলি আবার জিজ্ঞেস করলো, তোর হাতে ওটা কি? আমরা। তা আমরা। শিউলি মুখ উজ্জ্বল হয়ে বলল, আমার জন্য এনেছিস? রঞ্জু দুর্বলভাবে হেসে বলল, তুমি নেবে? দে। শিউলি রঞ্জুর হাত থেকে আমরা নিয়ে ওড়না দিয়ে মুছে একটা কামড় দিয়ে বলল, উহ, কি টক! কোথায় পেলি এই আমরা? রঞ্জু কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, একটা নিঃশ্বাস ফেলে বলল, কোথায় আবার পাবো? সবাই যেখানে পায় সেখানেই পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে ১১০ পৃষ্ঠা পর্যন্ত যে রিডিং এর পার্টটা ছিল সেটা আমরা শেষ করেছি। তো আমরা এই যে পরবর্তী যে আমাদের লেসনে আমরা চেষ্টা করব যে আমাদের যে অনুশীলনী যে কাজটা, যে পরে কি বুঝলাম, হ্যাঁ, যে এই কাজগুলো আমরা আগামী যে লেসনগুলোতে সেখানে যে বলি লিখি, এই কাজগুলোর যে উত্তরটা সেইটা আমরা করার আগামী লেসনে আমরা এই কাজগুলো করব। তো আজকে আমরা এখানেই যে শেষ করব যে লেসনটা। তারপরে যদি তোমাদের যদি কোনো কিছু যদি বোঝার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার কোন কোন জায়গায় আরো যে কাজ করা উচিত সেই বিষয়ে অবশ্যই তোমরা আমাকে যে কমেন্টে লিখে জানাবে। তো আজকে এখানে শেষ করি। সবাই অবশ্য ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।